সুপ্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আপনাদের সবাইকে চেতনা চ্যানেলের আজকের এপিসোডে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, আপনারা জানেন যে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি খুব ভয়ঙ্কর দিকে যাচ্ছে এবং গোপালগঞ্জ মাইলস্টোনের যে ঘটনা, সেই ঘটনা পরিক্রমায় দেশের যে সার্বিক পরিস্থিতি হয়েছে, আইন শৃঙ্খলা এবং মানবাধিকারের যে অবনতি হয়েছে, সেই বিষয়গুলো সারা জাতি উদ্বিগ্ন। তো আমরা আসলে এই মাইলস্টোনের ঘটনা থেকে আমরা দেখেছি যে গোপালগঞ্জের ঘটনাটা অনেকটাই চাপা পড়ে গেছে এবং সেটা হয়তো ইচ্ছাকৃত কিনা সেটাও আমরা জানি না। তবে আমরা গোপালগঞ্জের সর্বশেষ ঘটনা জানবো। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন গোপালগঞ্জ থেকে জনাব রিপন খান। আমরা তার কাছ থেকে আসলে জানতে চাইবো যে গোপালগঞ্জের সর্বশেষ পরিস্থিতি কি। তার আগে আমরা একটু ওখানকার যে সর্বশেষ অবস্থা এবং মানুষের উপরে যে অন্যায় অত্যাচার নির্যাতন হচ্ছে সে সম্পর্কে একটা ধারণা দিব। যুগান্তরের একটা নিউজ থেকে আমরা একটু জেনে নেই আসলে এখানে কি হচ্ছে, একটু আমরা শুনে নেই। শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তবে এই অভিযান নিয়ে গুরুতর অভিযোগ তুলেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। গোপালগঞ্জের কোটলিপাড়া উপজেলার নিরীহ সাধারণ মানুষদের হয়রানি ও গ্রেপ্তার অভিযোগ এনে রোববার সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি। এ সময় দলটির নেতারা বলেন, আমরা যতটুকু জানতে পেরেছি, গোপালগঞ্জ হত্যাকাণ্ডে অধিকাংশ আসামি সাধারণ মানুষ, বেশিরভাগই রাজনীতির সঙ্গে জড়িত নেই। জনাব রিপন খান, আমরা যুগান্তরের নিউজ থেকে জানলাম যে বিএনপির লোকজনই সেখানে অভিযোগ করছে যে ওখানে বেশিরভাগই সাধারণ মানুষকে হয়রানি নির্যাতন করা হচ্ছে এবং আমরা গোপালগঞ্জের ঘটনার পর থেকে সরকার একপাক্ষিকভাবে পক্ষপাতিত্বমূলকভাবে এই আপনার এলজিডি উপদেষ্টা যে আসিফ মাহমুদের নির্দেশে এবং পরিচালনায় সেখানে একটি গণহত্যা এবং গণহত্যা পরবর্তী মানুষের উপরে একটা স্টিম রোলার চালানোর চেষ্টা করছে, যেটা 25শে মার্চ 1971 সালে যেরকম সারা মানুষের উপরে ঝাঁপিয়ে পড়েছে, সেভাবেই গোপালগঞ্জবাসীর উপরে ঝাঁপিয়ে পড়ে অত্যাচার নির্যাতন করছে। এবং এ পর্যন্ত আমরা শুনেছি 10টা মামলা হয়েছে এবং আসামিদেরকে যারা যারা যাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে ময়নাতদন্ত ছাড়া দাফন করা হয়েছিল। পরবর্তীতে 3 জনের লাশ আবার উঠানো হয়েছে। তো সার্বিক পরিস্থিতি নিয়ে আপনি কি বলবেন? গোপালগঞ্জের এই মুহূর্তের পরিস্থিতি কি, বা সেই ঘটনার পর থেকে গোপালগঞ্জ বাসীর উপরে কি ধরনের ঘটনা ঘটেছে, একটু আপনি যদি বিস্তারিত বলেন জনাব রিপন খান। জি, অনেক অনেক ধন্যবাদ। আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। জি, ধন্যবাদ। আমাদের গোপালগঞ্জে যেটা হয়েছে যে ১৬ই জুলাই আপনারা দেখেছেন একটি দল, কি যেন নামটা, না, এই নাপাক পার্টি না কি যেন, যাই হোক একটা দল, তাদের একটা এখানে একটা প্রোগ্রাম তারা করতে চেয়েছিল বা তারা এসেছিল। তার আগে আমরা দেখলাম যে আমাদের গোপালগঞ্জে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার রয়েছে। এটা বঙ্গবন্ধু আমাদের গোপালগঞ্জের মাটিতে জন্ম নিয়েছে। বঙ্গবন্ধু আমাদের জাতির গর্ব, আমাদের জাতির পিতা হিসেবে আমরা তাকে মনে প্রাণে বিশ্বাস করি। কিন্তু যখন আমরা গোপালগঞ্জ সাধারণ জনগণ আমরা যখন দেখতে পেলাম যে তারা এখানে আসতেছে, তাদের উদ্দেশ্যটা অসৎ উদ্দেশ্যে তারা এখানে আসতেছে, অর্থাৎ তারা যেভাবে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি 32 নম্বর বাড়িকে তারা ভাঙচুর করেছে, ভেঙে ফেলেছে বুলডোজার দিয়ে, আপনারা দেখেছেন, সারা দেশবাসী দেখেছে। তারা ঠিক সেইভাবেই তারা সেই অপকর্ম করার জন্য বঙ্গবন্ধুর মাজারে হামলা করার উদ্দেশ্যেই তারা গোপালগঞ্জে আসছে। এভাবে আমরা দেখেছি যে বিভিন্ন সময় তারা ফেসবুকে, তাদের নেতাকর্মীরা ফেসবুকে বিভিন্ন সময় স্ট্যাটাস দিছে যে তারা গোপালগঞ্জে বঙ্গবন্ধুর মাজার গুড়িয়ে দিবে বুলডোজার দিয়ে, তারপরে এখানে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিবে, তারপরে মুজিববাদকে কবর দিয়ে দিবে। হ্যাঁ, তো এই মেসেজগুলা যখন আমরা দেখলাম, তখন আমরা যারা সাধারণ গোপালগঞ্জবাসী যারা আছি, এটা আমাদের নৈতিক দায়িত্ব, আমাদের ইমানি দায়িত্ব। বঙ্গবন্ধুর শেষ স্মৃতি এই টুঙ্গিপাড়া, ওনার যে মাজার, সেটা রক্ষা করা আমাদের ইমানি দায়িত্ব। তাই এখন সেই দায়িত্ব থেকে আমরা সর্বাত্মকভাবে, আমরা দল মত নির্বিশেষে আমরা সবাই কিন্তু আমরা রাজপথে ছিলাম, গোপালগঞ্জে আমরা ছিলাম, এটা সত্য। হ্যাঁ, কিন্তু যখন তারা গোপালগঞ্জে আসলো, যখন তারা বিভিন্নভাবে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করে বক্তব্য দেওয়া শুরু করলো, মুজিববাদের কবর দিবে, আওয়ামী লীগের কবর দিবে গোপালগঞ্জে, হ্যাঁ, আওয়ামী লীগ নিশ্চিহ্ন করে দিবে, তো এই উত্তপ্তমূলক বাক্যগুলা ব্যবহার করার ফলেই আমরা সাধারণ জনগণ কিন্তু আমরা কিন্তু প্রথমে মাঠে নামি না, আমরা কিন্তু ছিলাম না। যখন তারা এইসব বক্তব্য দেওয়া শুরু করলো, আমাদের যারা রাজনীতি করে তারা যখন মাইকে অ্যানাউন্স করলো যে সবাই নেমে আসুন, কারণ তাদের উদ্দেশ্য তো ঠিক সৎ ছিল না, তাদের তো অসৎ উদ্দেশ্য।
তারা যদি ওই দিন সুযোগ পেত, গোপালগঞ্জবাসী আমরা যদি প্রতিরোধ না করতাম, তারা দেখতেন ঠিকই ধানমন্ডি ৩২-এর মতন গোপালগঞ্জের বঙ্গবন্ধুর মাজার তারা হামলা করতো এবং ভাঙচুর করত। তা যাই হোক, আমরা এই কারণেই আমরা প্রতিরোধ ঢাল হিসেবে আমরা দাঁড়িয়েছিলাম। কিন্তু আমরা কিন্তু না, আমরা যতটুকু যেভাবে আমরা আপনার আমরা রিপন খান সাহেব, আমরা যতটুকু জানতে পেরেছি আপনার মাধ্যমে কথা বলে, যে সেখানে গ্রামের কৃষক, শ্রমিক, সাধারণ জনতা নাকি প্রতিরোধ করেছে, এটা কি কতটুকু সত্য? শুধু শুধু তাই না, এখানে গোপালগঞ্জের বিষয়টা আমি একটু আপনাকে আরেকটু ভালোভাবে পরিষ্কার করে বলি। গোপালগঞ্জে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন বা অন্যান্য দল বলেন, এখানে দল মত নির্বিশেষে আমাদের প্রথম পরিচয় আমরা গোপালগঞ্জবাসী, তারপরে হচ্ছে দলের হিসাব। আপনি দেখে থাকবেন গোপালগঞ্জে কিন্তু আওয়ামী লীগ বিএনপি কখনো কিন্তু কোনো সংঘর্ষ কখনোই কিন্তু হয় নাই। আমাদের কিন্তু একটা সহ অবস্থান আছে গোপালগঞ্জে, সবাই সবার প্রতি একটা আন্তরিকতা ভালোবাসা নিয়েই কিন্তু আমরা গোপালগঞ্জে থাকি। এখন বিষয় হচ্ছে যে শুধু তাই না, ১৬ই জুলাই যেটা তারা করেছে, আমরা রাস্তায় অবস্থান করতেছিলাম, আমরা নারী পুরুষ শিশু বাচ্চা, আপনারা ভিডিওতে দেখেছেন, বিভিন্ন মিডিয়ায় আপনারা দেখেছেন যে আমরা ছিলাম, আমরা কিন্তু কাউকে আক্রমণ করিনি। কিন্তু যখন এই উস্কানিমূলক বক্তব্য দেওয়া শুরু করলো, হঠাৎ করে দেখলাম পুলিশ বা আর্মির ওই দিক থেকে গুলি করা শুরু হলো বা আমাদের বিভিন্নভাবে হেনস্থা করা শুরু করলো। তো এই করার ফলেই কিন্তু একটা সংঘর্ষ সৃষ্টি হয়ে গেছে। তখন আমাদের সাধারণ জনগণ কিন্তু আমরা কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছি বা করছি, এটা সত্য। কিন্তু তাই বলে আমাদের কারো কাছে কোনো মরণাস্ত্র বা কোনো ওই যে আপনার অস্ত্র নিয়ে গুলি করা, এই করা, সেই করা, এগুলা কিন্তু আমরা কেউ কখনোই কিন্তু করি নাই। আমাদের হাতিয়ারই ছিল ইট পাটকেল লাঠিসোঁটা এইগুলা। না, কিন্তু যেমন আমরা খুব তাহলে আশ্চর্য যেমন হলাম। রিপন খান, এটা আমরা জানি, কিন্তু এই যে গোপালগঞ্জের যে গণহত্যা, ৫ জন মানুষকে আমরা সরকারি হিসাব বলতেছি, কিন্তু আমরা না না অন্তর্নিহিত না না, জানতে এখানে পেরেছি, এখানে আমরা এখানে ভুল অন্তর্নিহিত আছে। জানতে পেরেছি কোনো একটা অসমর্থিত সূত্র পেয়েছি যে ১১ জন, কেউ বলছে ১৯ জন। আসলে প্রকৃতপক্ষে কতজন সেখানে মারা গেছে, এবং এই ঘটনার, এই গণহত্যার পরবর্তীতে ওইখানে জনগণের উপরে কি ধরনের স্টিম রোলার চালানো হয়েছে, সেটা কি একটু বলবেন? জি, ধন্যবাদ। এখানে আপনি যে সংখ্যাগুলা বলেছেন, এই সংখ্যাগুলো একদমই সম্পূর্ণ ভুল। এখানে আমাদের লোক মারা গেছে ৪০+, ৪০-এর উপরে আমাদের লোক এখানে মারা গেছে, যেটা আমি নিজে সাক্ষী, আমি নিজে দেখেছি সেগুলো বা খবর নেওয়ার চেষ্টা করেছি। গোপালগঞ্জে ১৬ই জুলাইয়ের পর থেকে আপনারা দেখেছেন তারা কারফিউ দিছে। এই অবৈধ সরকার কারফিউ দিয়ে আমাদের উপরে মানে এমনভাবে গ্রেপ্তার করতেছে, কোনো বাড়িতে কোনো তাহলে পুরুষ, কোনো এই বাড়িতে লাশগুলো, আমরা থাকতে পারছি না। এই লাশগুলো কোথায় দাফন করলো, বা এই লাশগুলোর কারা কারা মারা এই গেছে টোটাল একটা লাশগুলা লিস্ট কি আমি আপনারা করেছেন বা পেয়েছেন কোনো জি, জি, প্রকার? জি। ইতিমধ্যে আমরা সবাই যোগাযোগ করতেছি। কারণ আমরা তো কেউ আমাদের এলাকায় থাকতে পারতেছি না। আমরা সবার সাথে যোগাযোগ করতে পারতেছি না। পূর্ণাঙ্গ লিস্ট এখনো তৈরি করা হয় নাই। আমরা পূর্ণাঙ্গ লিস্ট তৈরি করার চেষ্টা করছি, এবং এই যে লাশগুলার কথা যে আপনি বললেন, আপনি ইতিমধ্যে দেখেছেন আমাদের অনেক লাশ তারা কিন্তু নিয়ে গেছে। এই লাশগুলা নিয়ে পরবর্তীতে তারা কিভাবে গুম করছে, কি করছে, এখনো কিন্তু আমরা এইগুলা কিন্তু এখনো ক্লিয়ার হতে পারি নাই। তবে আমরা যেটা সন্দেহ করতেছি, তারা আমাদের অনেক লাশ নিয়ে গেছে এবং ওই লাশগুলাকে তারা গুম করে ফেলছে। এবং কিছু লাশ যেটা আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন যে এই সেনাবাহিনী উপস্থিত থেকে বিনা ময়না তদন্তে তারা কিন্তু লাশগুলা দাফন করেছে। এই ঠিক সেম ঘটনাটা আমরা দেখেছি ১৯৭৫ সালের ১৫ই আগস্টের পর বঙ্গবন্ধুকে যখন হেলিকপ্টারে করে তার যখন মৃতদেহ নিয়ে আসা হলো, তখন আমরা দেখলাম যে এই সেনাবাহিনী বঙ্গবন্ধুকে বিনা জানাজায়, বিনা গোসলে, বিনা কাফনের কাপড়ে তাকে দাফন করেছিল। ঠিক সেভাবেই কিন্তু এই ২০২৫ সালে ১৬ই জুলাই এই হত্যাকাণ্ডের পরে এই লাশগুলাকে তারা ঠিক এই সেনাবাহিনী ঠিক সেভাবেই কিন্তু আমাদের লোকগুলাকে দাফন করছে। এটা এটা আপনি আরেকটা কথা বলেছেন যে ৭৫-এর ৭৫ না, সরি দুঃখিত, ২৫শে মার্চ কালরাত্রিতে যে অপারেশন সার্চলাইট করেছিল পাকিস্তান সেনাবাহিনী আমাদের এই গোপালগঞ্জের উপরে, ১৬ই জুলাইয়ের পর থেকে ঠিক সেভাবে প্রতিটা রাতে এই অপারেশন সার্চলাইট তারা করতেছে নিয়মিত। হ্যাঁ, এবং শুধু তাই না, আমরা কেউ বাড়িতে থাকতে পারছি না, পুরুষ মানুষ, আমাদের বউ বাচ্চারা, পরিবার, আমরা খুব মানবতার জীবনযাপন করছি এখানে, যেটা রিপন ভাই, আপনাকে আমরা ভাষায় আমরা প্রকাশ করা আরেকটা যাবে না। আরেকটা নিউজ একটু শুনে আসি। আমরা দর্শকের জ্ঞাতার্থে আরেকটা নিউজ একটু শুনে আসি। তারপর আপনাকে জি, এই বিষয়ে আরেকটু প্রশ্ন করব। আমরা একটু শুনি জি, এখানে জি, কি বলছে। জি। এনসিপির কর্মসূচি ঘিরে সহিংসতার ঘটনায় আরো 2টি মামলা হয়েছে। বিশেষ ক্ষমতা আইনে টুঙ্গিপাড়া থানায় মামলাটি করেন উপপরিদর্শক মনির হোসেন। এতে ৮২ জনের নাম উল্লেখ, অজ্ঞাত ২০০ জনকে আসামি করা হয়।
আর সদর থানায় আরেকটি মামলা করেন কারাগারের জেলার তানিয়ে জামান। এতে 160 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত 1000 জনকে আসামি করা হয়। এ নিয়ে মামলা হয়েছে 10টি। মোট 322 জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছেন আদালত। আপনি এখানে শুনলেন, নিউজে বলছে 322 জনকে অ্যারেস্ট করেছে, আরো 2টা মামলা হলে টোটাল 10টা মামলা। এবং আমি দেখলাম এখানে প্রশাসনের কর্মকর্তারা তারা মামলা করছেন। তো যারা হত্যা করলো তারাই মামলা করছে কাদের বিরুদ্ধে? মানে যারা হত্যা করলো তারাই আবার যাদেরকে হত্যা করলো তাদের বিরুদ্ধে মামলা করছে। মানে এইটা গোপালগঞ্জবাসী কিভাবে দেখছে? আমি একটু বলি, এই হত্যাকাণ্ডটা কেন তারা কিভাবে ঘটালো, কেন ঘটালো, হ্যাঁ, এই প্রশ্নটা কিন্তু আপনাদের করা উচিত, আপনারা যারা সাংবাদিক আছেন। কারণ আমাদের এতগুলা লোক মারা গেল, এই যে এনসিপি যেই পার্টি তাদের কয়জন মারা গেছে, তাদের কয়জন আহত হয়েছে, এই প্রশ্নটা কি আপনারা একবার করেছেন? আপনারা অবশ্যই এই প্রশ্নের উত্তরটা খুঁজবেন। যে যে তাদের উপরে হামলা হয়েছে, তারা আহত হয়েছে, তারা মারা গেছে 2-4 জন, এই কারণে সেনাবাহিনী বা পুলিশ বাধ্য হয়ে গুলি করেছে। কিন্তু এরকম তো কোনো ঘটনাই ঘটে নাই। তাহলে কেন আমাদের নিরীহ জনগণের উপরে কেন এইভাবে বর্বরচিত হামলা তারা করলো? এই এই প্রশ্ন বা এই উত্তর আমরা কোথায় পাবো বলেন? আমাদের যে ভাইগুলা আজকে হারায় গেল, তাদের কাছে আমরা কি জবাব দিব? তাদের পরিবারের কাছে আমরা কি জবাব দিব বলেন? না, ঠিক আছে। আহত হইলাম আমরা, নিহত হইলাম আমরা, আর মামলা আসামিও হইলাম আমরা। এটা কেমন বিচার? এটা কোন দেশ? আমরা 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 এই জিনিসটা লক্ষ্য করছি, সেজন্য আমরা চেষ্টা করছি সত্যকে তুলে ধরার জন্য। আমরা দেখছি যে কন্টিনিউ এই গণহত্যা করার পরে আবার তাদের উপরে স্টিমরোলার চালানো হচ্ছে। তো আমি আশা করব যে আপনারা যারা গোপালগঞ্জবাসী আছেন, আপনারা সংঘবদ্ধ হবেন এবং সংঘবদ্ধ হয়ে আবারও ধরেন এই যে যেভাবে স্টিমরোলার চালানো হচ্ছে এবং নিরীহ মানুষকে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, এটা কি গোপালগঞ্জবাসী এইটার জন্য কোনো প্রতিরোধ গড়ে তুলবে বা সেরকম কোনো মনোভাব কি দেখা যাচ্ছে? দেখেন, আমরা আমরা যতদূর জানতে পেরেছি, গোপালগঞ্জে এই গণহত্যা চালানোর পর থেকে গোপালগঞ্জের আশেপাশের জেলার যত পুলিশ আছে, র্যাব আছে, বিডিআর আছে, সবাইকে গোপালগঞ্জে নিয়ে প্রতিদিন অভিযান করতেছে তারা। এবং আমাদের পুরা এলাকা আপনি যদি দেখেন, খবর নিবেন, যে পুরা এলাকা পুরুষ শূন্য করে ফেলেছে তারা। আমরা কেউ বাড়ি ঘরে থাকতে পারছি না, কিছুই করতে পারতেছি না। আমরা আমরা খুবই মানবতার জীবনযাপন করছি। আমাদের পরিবারের জন্য যে আমরা একটু বাজার সদাই করে দিব, সেই সুযোগটা পর্যন্ত আমরা পাচ্ছি না, আমাদেরকে দিতেছে না। আমাদের পরিবারগুলা না খেয়ে, মহিলা মানুষ আর কত করবে বলেন? কতটুকু করতে পারে একটা মহিলা মানুষ? জি, ধন্যবাদ রিপন খান ভাই, আপনার কাছ থেকে বাংলাদেশ এই গোপালগঞ্জকে তারা, আমি আপনাকে সহজে আরেকটু বলি, গোপালগঞ্জকে তারা দ্বিতীয় গাজা হিসেবে তারা তৈরি করে ফেলেছে অলরেডি। জি, ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ ইনফরমেশনের জন্য। আমরা জানতে পারলাম আপনার কাছ থেকে, আমরা পরবর্তীতে আরো ডিটেইলস একটু জানবো, যদি আপনি সম্ভব হয় যে কতজন মারা গেছে এবং তাদের নাম ঠিকানা সহ স্পেসিফিক যদি আপনি একটু তুলে ধরতে পারেন, আপনারা আমাদেরকে দিতে পারেন, আমরা অবশ্যই জাতির সামনে তুলে ধরবো। তো সুপ্রিয় দর্শক, আপনারা দেখলেন এবং জানলেন গোপালগঞ্জের বর্তমান পরিস্থিতি। আমরা অবশ্যই গোপালগঞ্জের সর্বশেষ আপডেট নিয়ে আবারও আপনাদের কাছে আসবো। আপনাকে সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।